ঘুরে বেড়াতেন সেই দাদার এখন 3 তলা 4 তলা 5 তলা মসনদ হবে, আর সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে চুরি চুরির রাজত্ব কায়েম করে দেওয়া যাবে। তাই তো হয়েছিল। আজ থেকে 100 বছর আগে আমরা বিভিন্ন জায়গায় কথা বলি। 1919 সাল ইটালির নির্বাচনে মুসোলিনি পরাজিত হয়েছিলেন, মুসোলিনির নতুন পার্টি। মুসোলিনির ক্যাডাররা যখন ভেঙে পড়েছেন, মুসোলিনি এইরকম একটা জিবি মিটিং অর্গানাইজ করে ক্যাডারদের সামনে 4টে ফর্মুলার কথা বলেছিলেন। 1 নম্বর ফর্মুলা তিনি বলেছিলেন, এই নির্বাচনে যে সোশ্যালিস্টরা জিতেছে, এই নির্বাচনে যে গণতান্ত্রিক মানুষজন জিতেছে, এদের মনের মধ্যে আত্মম্বরিতা ভর করবে, এরা আস্তে আস্তে মানুষের কাছ থেকে দূরে সরে যাবে, এদের গণসংগঠনগুলি মানুষের কাছ থেকে দূরে সরে যাবে সাময়িকভাবে হলেও, সেই শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। 2 নম্বর ফর্মুলা তিনি বলেছিলেন, মানুষের কাছে গিয়ে প্রচার করতে হবে যে আমরাই আসলে বামপন্থী। তার জন্য বামপন্থীদের ছড়া চুরি করো, গান চুরি করো, স্লোগান চুরি করো, প্রয়োজনে বামপন্থীদের মতো বেশভূষা ধারণ করো, মানুষকে বিশ্বাস করাতে হবে যে আমরাই আসলে বামপন্থী, লেফটিস্টরা আসলে বামপন্থী নয়। 3 নম্বর বলেছিলেন, সমগ্র ইতালি জুড়ে একটা নৈরাজ্য, একটা অরাজকতা রাজত্ব কায়েম করতে হবে, যাতে সরকারের ওপর থেকে মানুষের ভরসা চলে যায়। একটা নো গভর্নমেন্টের থিওরি প্রতিষ্ঠিত করতে হবে, মানুষ এই সরকারকে বিশ্বাস করবে না। আর 4 নম্বর তিনি বলেছিলেন, অস্ত্র বা অর্থের জন্য তোমরা ভেবো না, আমার সাথে বিভিন্ন দেশের সরকারের যোগাযোগ আছে, অস্ত্র বা অর্থ যদি প্রয়োজন হয় যত লাগে তত তোমাদের দেব। তাকিয়ে দেখুন 2011 সাল, 2006 সালে বামফ্রন্ট জিতেছিল, আর তারপর থেকে একইভাবে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচারিত করা হয়েছিল যে বামপন্থীরা আসলে বামপন্থী নয়, বামপন্থীরা নাকি জমি কারার দল, মানুষের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছে, চাকরির ভুয়ো কথা বলে মানুষকে খোয়াব দেখাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে, আসলে ওগুলি কিছু নয়। তা হে চাষির দল, কৃষক মজুর, তোমরা সবাই একজোট হও, হয়ে বামপন্থীদের সরিয়ে দাও। ছেঁড়া শাড়ি পরা, হাওয়াই চপ্পল পরা, কালীঘাটের টালির বালিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, ওটা এমনি এমনি হয়নি, আসলে নিজেদের বামপন্থী হিসাবে প্রতিষ্ঠিত করবার বাসনা। এই সামালো ধান হোক, কাস্তে দাদাও সান হোক, তেভাগা আন্দোলনের আমাদের গান ওদের প্রায় দলীয় সঙ্গীতে পরিণত হতে গেল। আমাদের স্লোগান চুরি করে, আমাদের সমস্ত কথা চুরি করে তারা নিজেদের দলকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছিল। কিছু মানুষ সময়ের জন্য ভুল বুঝেছিল, এই কথা ঠিক, কিন্তু আজকে দাঁড়িয়ে, আজকে আমরা যদি আপনাদের জিজ্ঞেস করতে চাই কেমন আছেন আপনারা, গত 10-12 বছর ধরে পশ্চিমবঙ্গে আমি যেখানে ভাষণ দিচ্ছি দাঁড়িয়ে, সেই অঞ্চল তৃণমূলের সুবরানির জায়গা, এই অঞ্চলের মানুষজনের তো খারাপ থাকার জায়গা কথা নয়, এই অঞ্চলে যিনি দাদা আছে তিনি দিদির পরেই তার স্থান। এই অঞ্চলের মানুষজন একটু হাঁচি কাশি হলে তো সরকারি হাসপাতালে জায়গা পেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই অঞ্চলে যে কোনো বেকার যুবকের এমএসসি পাস করবার, এমএ পাস করবার, গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করবার পর একটা সরকারি চাকরি পাওয়ার জন্য কোনো তো অসুবিধা হওয়ার কথা নয়। আমি যদি জিজ্ঞেস করি, গত 10-11 বছর ধরে কিছু সিভিক পুলিশের চাকরি আর কিছু ওই করণিকের চাকরি বাদ দিয়ে আর কি ধরনের চাকরি দিতেছে এই অঞ্চলের মানুষের, কি পেয়েছেন আপনারা? সারা পশ্চিমবঙ্গটাকে অন্ধকারে তুলিয়ে দিয়েছে এই দল। তাকে দেখুন সারা পশ্চিমবঙ্গের দিকে, আর একদিকে বিজেপি এবং তৃণমূল দুটো দল মিলে ধর্মের তাস খেলছে। দেখলেন না গত 23 তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দাঁড়িয়ে শহীদ মিনারে সভা করছে আরএসএস। যে আরএসএস এর নামের তালিকা যদি একজন বের করতে পারেন, একটা শহীদেরও নাম খুঁজে পাবেন না। শহীদ মিনারে দাঁড়িয়ে সভা করছে আরএসএস, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ নাকি আরএসএস এর আদর্শ, আর তার থেকে ঢিলচোড়া দূরত্বে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তিনি নেতাজি জন্মবার্ষিকী পালন করছেন, একটি কথাও আরএসএস এর বিরুদ্ধে বলছেন না। আমরা বামপন্থীরা এই সমাজটাকে ভাগ করি হরিজেন্টালি নয়, আমরা ভাগ করি আধাআধি ভাবে, হরিজেন্টালি ভাবে। এইভাবে আমরা মনে করি ওপরে থাকে অল্প কিছু মানুষের দল যারা শোষক, নিচে তাকে শাসিত, ওপরের মুষ্টিমেয় মানুষ নিচের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে শোষণ করছে।
আর কিছু মানুষ ভাইটিকালি কিছু রেখা দিয়ে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে, ভাষার নামে এই সমাজটাকে ভাগ করে দিতে চায়। যে কারণেই দেখবেন 2011 সালের আগে মমতা ব্যানার্জির ভাষণ, তিনি ক্ষমতায় ফিরে আসলে, তিনি ক্ষমতায় চলে আসলে 10,000 মাদ্রাসা তৈরি করে দেবেন। তিনি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য নতুন নার্সিং হোম চালু করে দেবেন। তিনি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য মেডিকেল কলেজ তৈরি করে দেবেন। তিনি ক্ষমতায় আসলে মুসলিম ছেলেপুলে আর চাকরির জন্য ভাবতে হবে না, টপাটপ চাকরি তাদের জন্য অপেক্ষা করছে। একদিকে মুসলিমদের পাশ খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে আরএসএস তাকে দুর্গার আসনে বসালেন। আরএসএস এর প্রয়োজন ছিল এমন একজন মানুষকে যাদের বামপন্থীদের বিরুদ্ধে ব্যবহার করে, যার মুখটাকে ব্যবহার করে বামপন্থীদের ছড়িয়ে দেওয়া যায়। কারণ বামপন্থীরা মানে, লাল ঝান্ডারা মানে এলাকায় এলাকায় সাধারণ মানুষের জন্য লড়াই আন্দোলন। বামপন্থীরা মানে কেরোসিন তেলের দাম 14 টাকার মধ্যে আটকে রাখা। 2011 সাল কেরোসিন তেলের দাম ছিল 14 টাকা। আজকে কেরোসিন তেলের দাম বাড়তে বাড়তে 100 টাকার উপর। বামপন্থীরা মানে মানুষের দাবি নিয়ে আন্দোলন করা। বামপন্থীরা মানে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা শুধু নয়, দেশটাকে আমরা বিদেশি বনিয়াদের হাতে বিক্রি হতে দেব না, তার বিরুদ্ধে লড়াই আন্দোলন গড়ে তোলা। আর আজ একদিকে বিজেপি, আরেকদিকে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস বৃন্দাকার চলে এসেছেন, আমি তাকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। একদিকে বিজেপি এবং অন্যদিকে তৃণমূল ধর্মের পাশ খেলে মানুষের মনের মধ্যে থেকে এই মূল প্রশ্নগুলিকে লুকিয়ে ফেলতে চাইছে। মানুষের রুটির লড়াই, মানুষের প্রতিদিনকার লড়াই। যে কারণেই দেখবেন আজকে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হয়েছে। একদিকে আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছে বিজেপি, দেশের ব্যাংক বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশের বীমা বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশের রেল লাইন বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশের কলকারখানা বিক্রি করে দেওয়া হচ্ছে, আর এই সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে আপনার পয়সায়, আমার পয়সায়। এলআইসিতে টাকা জমায় কারা? ব্যাংকে টাকা জমায় কারা? আজকে ব্যাংকের থেকে 2,70,000 কোটি টাকার লোন নিয়েছে এই আদানি গোষ্ঠী। আর তারপর শেয়ার বাজারকে ফুলিয়ে ফাটিয়ে দাঁড়িয়ে দেখিয়ে শেয়ার বাজারের দামটাকে ওপর দিকে উঠিয়ে সেই শেয়ারের লোভ দেখিয়ে আবার সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করা। এই 3 বছর পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, পরিযায়ী শ্রমিকদের আপনারা দেখেছেন, দূর দূরান্তে চলে গিয়েছে মানুষ কাজের সন্ধানে। পশ্চিমবঙ্গে আজকে কোনো কারখানা নেই, একের পর এক কারখানা বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা আজকে ব্যাঙ্গালোরে যাচ্ছে, হায়দ্রাবাদে যাচ্ছে, সাগরের ওপারে চলে যাচ্ছে, গিয়ে ছোট্ট চাকরির আশায়। পশ্চিমবঙ্গের রাজমিস্ত্রি ভাইয়েরা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষজন তারা কোথায় চলে গিয়েছে? আর তাদেরকে লোভ দেখিয়ে, চাকরির লোভ দেখিয়ে সারা ভারতবর্ষের বুকে ফাটকা বাজারে যারা বিনিয়োগ করছে, সেই আদানি, সেই আম্বানি, একদিকে আদানি, একদিকে আম্বানি, মোদী সাহেবের পাশে আছে তারা। আর আমাদের পশ্চিমবঙ্গে এসে দেখুন, এখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, অবশ্যই পেয়ে যাবে 2-3টে দিদির ভাই। কি নেই পশ্চিমবঙ্গে? খাই খাই খাই, চাকরি খাচ্ছে এরা, কয়লা খাচ্ছে এরা, বালি খাচ্ছে এরা, গাছ খাচ্ছে এরা, যেখানে যা পাচ্ছে খেয়ে যাচ্ছে। আর উর্দিধারী পুলিশদের দাঁড় করে রাখছে। উর্দিধারী পুলিশ যারা দাঁড়িয়ে আছেন, আপনারা পুলিশের চাকরি করছেন, মাইনে পাচ্ছেন, এটা তৃণমূলের দেওয়া মাইনে নয়, সাধারণ জনতার পয়সা। আমরা জিএসটি দেই, আমরা সেল ট্যাক্স দেই, সরকারের কাছে পয়সা যায়। আর আপনাদের দায়িত্ব হলো চোরেদের ধরা। আমরা যখন স্লোগান দিই, চোর ধরো, জেল ভরো, আমরা ববি হাকিমের নাম বলেছিলাম, আমরা মালা রায়ের নাম বলেছিলাম, আমরা বলেছিলাম চোর ধরো, জেল ভরো। রাজবিহারীতে গিয়ে একটা স্টল করলাম, স্টলের সামনে লিখলাম চোর ধরো, জেল ভরো। পুলিশ এসে বললো না, তোমরা এই স্লোগান দিতে পারবে না। আমরা বললাম কেন পারবে না? বলছে মালা রায়ের নাম নিয়েছো তোমরা। আর আমরা বলছি চোর ধরো, জেল ভরো। কোথায় মালা রায়? ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি,
বললে কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। আপনারা পুলিশের চাকরি করেন চোরেদের ধরবার জন্য, আপনারা পুলিশের চাকরি করেন ধর্ষণকারীদের ধরবার জন্য, আপনারা পুলিশের চাকরি করেন দেশের সম্পত্তি রক্ষার জন্য। আর এখান থেকে ঢিলছোড়া দূরত্বে নেতার বাড়িকে সুরক্ষিত করবার দায়িত্ব আপনাদের নয়। যত বেশি নেতাদের পাশে পাশে ঘুরঘুর করবেন, যত বেশি তৃণমূলের ঝান্ডা নিজেদের বুকের মধ্যে লাগিয়ে ঘোরার চেষ্টা করবেন, মানুষের কিন্তু এই আইনের ওপর বিশ্বাস হারিয়ে যাবে। আজকে আমরা বলছি, চোর ধরো, জেল ভরো। জেলে যদি আপনারা না ভরেন, তাহলে আমরা চোর ধরবো, তাদেরকে গাছের সাথে বাঁধবো, আর গাছের সাথে বেঁধে উচিত শিক্ষা দেব। সেদিন কোন পুলিশ এসে আইনের কথা বলে এই চোরেদের রক্ষা করতে পারবেন না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে মানুষ জেগেছে। সে কারণেই বলছি, আমাদের নতুন করে কিছু বলার নেই। আমরা বলেছিলাম এতদিন, আমাদের প্রতিটি কথা আজকে অক্ষরে অক্ষরে বলে যাচ্ছে। নেতাদের খাটের তলায়, নেতাদের ঘরের ছাদে, নেতাদের জলের ট্যাঙ্কে কোটি কোটি টাকা, আর এই কোটি কোটি টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে চাইছে তারা। আমরা যারা বামপন্থী কর্মী, আমরা একজোট হয়েছি। তাই এখানে কংগ্রেস বৃন্দাকারাত এসেছেন, তিনি বলবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন। যে ভয় ভীতির আস্তরণ তারা কায়েম করেছিল গত 10 বছর 12 বছর ধরে, মানুষকে কথা বলতে দেব না। মানুষ কথা বললে পুলিশে ধরিয়ে দেওয়া হবে। মানুষ কথা বললেই আজকে পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী বিধায়ক, তিনি আজকে জেলের মধ্যে বসে আছেন। পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তাকে। কেন? তিনি প্রতিবাদ করেছিলেন বলে। সেই নৌসাদ থেকে মুক্তির দাবি আমরা করছি। মানুষকে নিয়ে রাস্তায় থাকার কথা বলছি। আমরা বলছি, সমস্ত মানুষ একজোট হয়ে আমরা রাস্তায় থাকবো। তাহলে জলের চোরের মতো এই তৃণমূল বিজেপিকে ভাসিয়ে নিয়ে যেতে আমরা পারবো। আসুন আমরা সবাই একজোট হই। আপনাদের সকলকে রক্তিম অভিনন্দন জানিয়ে, লাল সালাম জানিয়ে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। মানুষের ঐক্য দীর্ঘস্থায়ী হোক। আমাদের আজকের এই সভা অন্যতম আমাদের বক্তা এবং আমাদের সকলের প্রিয় নেত্রী, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর সদস্য কমরেড বৃন্দাকারাত, তিনি এসে গেছেন। উনি বক্তব্য রাখবেন। তার আগে আমাদের পার্টির পক্ষ থেকে, এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় নেত্রীকে আমরা স্বাগত জানাতে চাই। প্রথমেই পুষ্পস্তবক দিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের পার্টির কলকাতা জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড সত্যব্রত ঘোষ, কমরেড বৃন্দাকারাতের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। এই জনসভার পক্ষ থেকে, এই জনসভার সভাপতি কমরেড দেবাশিস পাল, বুলডোজার রুখে দেওয়া নেত্রী, আমাদের পার্টির নেত্রী কমরেড বৃন্দাকারাতের হাতে এই জনসভার পক্ষ থেকে, এই জনসভার সভাপতি কমরেড দেবাশিস পাল একটি ছোট্ট স্মারক তার হাতে তুলে দিচ্ছেন। আমরা আমাদের এই অঞ্চলের অন্যতম শিল্পী, আমাদের খুব কাছের মানুষ হীরাব্রত ঘোষ, তিনি নিজের হাতে আঁকা একটি ছবি দিয়েছেন। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে সেইটা আমাদের প্রিয় নেত্রীর হাতে তুলে দিচ্ছি। ছবিটা আমাদের সকলের স্বপ্ন, সকলের, আমরা যার পথ ধরে আমরা চলছি আমাদের লাল ঝান্ডা নিয়ে। এখন এই কমরেড হীরাব্রত ঘোষের সাথে ওনার পরিচিত হচ্ছে এবং এখন এই ছবিটি আনুষ্ঠানিকভাবে আমি আমার নেত্রীর হাতে তুলে দিচ্ছি। ছবিটি আর কারণ নয়, আমাদের সকলের প্রাণপুরুষ কমরেড লেনিনের ছবি। সেটা
জিরোদা রাখা ছবি আমি তুলে লাল সালাম লাল সালাম লাল সালাম আমরা আমাদের সবার মূল কাজে ফিরে আসছি। এখন আমি আহ্বান করছি আজকের আমাদের সবার প্রধান বক্তা, আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর নেত্রী এবং সারা ভারতের সংগ্রামী মানুষের অন্যতম নেত্রী কমরেড বৃন্দা কারাতকে তার বক্তব্য রাখাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনি সাইডে সরে যান, বড্ড জ্বালা। আপনারা আমাকে দেখেছেন এখানে, আপনাদের সাথে একটু ডিসকাস করার সুযোগ দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ এখানকার এরিয়া কমিটিকে। আর এই সভায় যিনি প্রেজাইড করছেন কমরেড সুদীপ সেনগুপ্ত, নমস্কার কমরেড। আর এখানে আমাদের মঞ্চে বসে আছেন আমাদের एरिया सेक्रेटरी कॉमरेड देवाशीष पाल आছেন। आप सब जानते हैं कि इस बार कलकत्ते में हमारी पार्टी की केंद्र कमेटी की बैठक हो रही है और उस बैठक में आज की जो विशेष मोदी जी की सौजन्य से जो देश की परिस्थिति बन रही है और उसमें अलग अलग प्रदेशों में लाल झंडे के नेतृत्व में संयुक्त आंदोलनों के नेतृत्व में किस रूप में जन आक्रोश बढ़ रहा है और इस देश के कोने कोने में मेहनत करने वाले हमारे साथी मजदूर, किसान, नौजवान, विद्यार्थी, महिलाएं और सामाजिक क्षेत्र में जो पीड़ित है इस मनुवादी नीति के तहत, उन संघर्षों पर हमारी केंद्र कमेटी में बहस हो रही है। और उसके बाद इसी शहर में 30 तारीख को एक आम सभा होगी जिसमें आने वाले दिनों में जो चुनौतियां हैं हमारे सामने, उसके बारे में हमारी पार्टी के महासचिव कॉमरेड सीताराम येचुरी, कॉमरेड सलीम संबोधित करेंगे। मुझे भी वहां रहना था लेकिन मैं नहीं रह पाऊंगी, इसलिए आप लोगों ने मुझे अपनी बातों को रखने का ये मुझे मौका दिया। मैं फिर आपको धन्यवाद देती हूँ। मुझे पता चला कि जहाँ जहाँ मीटिंग कर रहे हैं बहुत विशेष এলাকা है। আমাকে বলা হয়েছে যখন আমি আসছিলাম কি এটা একটা বিশেষ এলাকা। এই এলাকায় আছেন আমাদের মেয়র সাহেব, এই এলাকার একটু দূরে আছে আমাদের এই প্রদেশের মুখ্যমন্ত্রী, তো খুবই বিশেষ এলাকায়। আর এই বিশেষ এলাকায় আরেকটা বিশেষতা আমাকে বলা হয়েছে कि কেন ম্যাডাম এই রাস্তা দিয়ে নবান্ন দিকে যান। পুলিশ এটা ঠিক করেছে কি আর কোন পার্টির ঝান্ডা, কোন সংগঠনের ঝান্ডা এই রাস্তাগুলোকে থাকতে পারে না,
কেন ম্যাডামের নজরে যদি পড়ে ওনার ভাল লাগবে না। अब सवाल इस बात का है कि झंडा आप सड़क से उठा सकते हैं, लेकिन लोगों के दिल में जो झंडा है वो कौन सा ऑपरेशन करके ममता जी उस झंडे को उतारेंगे ये मैं नहीं कह सकती हूँ। लेकिन हाँ, मैं मेयर साहब को जरूर कह सकती हूँ, इस देश के कुछ नियम है, उस नियम को मान कर चलो। जो झंडा है वो झंडा रहेगा। इस तरह की जो आप लोग जबरदस्ती करने का प्रयास कर रहे हैं वो ठीक नहीं होगा। मेरे प्रिय साथियों, इस बार आज की तारीख है जनवरी की 27 तारीख, 28 पर पहुंच गए, 28 जनवरी। और 2 दिन पर 30 জানুয়ারি। আর 30 জানুয়ারি আমরা জানি 30 জানুয়ারি গান্ধীজির হত্যা হয়েছে। এবার যা 30 জানুয়ারি হবে সেই 30 জানুয়ারি गांधी जी की हत्या की 75वां जो वर्ष है उसकी शुरुआत होगी। तो 75 साल गांधी जी की हत्या के बाद हम उस हत्या से हमारे देश के लोगों ने क्या सीखा, क्या सीखना चाहिए, और गांधी जी की हत्या से आज जो सरकार चलाने वाले संघ परिवार हैं वो क्या सोचते हैं। वेस्ट बेंगले আপনারা জানেন এখানেও বিজেপি আরএসএস এর যা হামলা আছে আপনারা অভিজ্ঞতা করেছেন আর করছেন। কিন্তু যেখানে যেখানে বিজেপি সরকার আছে আর যেখানে संघ परिवार की পুরোপুরি লাইসেন্স দেওয়া হয়েছে, যার জন্য আমরা বলি कि এটা বিজেপি আরএসএস এর জয়েন্ট ভেঞ্চার। এটা শুধু বিজেপি সরকার নয়, বিজেপি আরএসএস এর জয়েন্ট ভেঞ্চার সরকার। আর সেই বিজেপি আরএসএস এর জয়েন্ট ভেঞ্চার সরকার গান্ধীজির হত্যার উপরে ওদের কি মত আছে, ওরা কি করছে, এটা খুব পরিষ্কার ভাবে এখন মধ্যপ্রদেশে দেখা যাচ্ছে। আমি জানি না আমাদের এখানে খবরের কাগজে খবর বেরোয় কিনা, কিন্তু আমি আপনাকে বলতে পারি अभी कुछ दिन पहले आपने देखा कि पठान बोलकर जो सिनेमा है उस पठान की सिनेमा के बारे में मध्य प्रदेश की जो गृह मंत्री हैं उन्होंने एतराज उठाया कि ये सिनेमा मध्य प्रदेश में नहीं चलेगा, क्योंकि इस सिनेमा की जो हीरोइन है वो भगवा रंग की स्विमसूट पहनकर हमारे देश की धर्म को अपमानित करे। और पूरे देश भर में संघ परिवार के लोगों ने इस सिनेमा को टारगेट करके पूरा भवंडर खड़ा किया। लेकिन यही लोग हैं, उसी मध्य प्रदेश की राजधानी भोपाल है और उस भोपाल की राजधानी में 45 दिन तक 45 डेज एक फिल्म की शूटिंग हुई, जिस फिल्म की शूटिंग का नाम है गांधी और गॉडसे एक युद्ध। और उस फिल्म कोई डायरेक्टर है राजकुमार संतोषी जो बना रहा है, उस फिल्म में पूरे तौर पर गॉडसे की जो विचारधारा है
गांधी की हत्या हुई 45 दिन तक वो गॉडसे की विचारधारा को महिमा मंडन करने के लिए वो फिल्म की शूटिंग लगातार हुई। तब मध्य प्रदेश के मुख्यमंत्री, तब मध्य प्रदेश की गृह मंत्री को कुछ एक शब्द बोलने को नहीं रहा। उन्होंने पूरी तौर पर गॉडसे की महिमा मंडन करने वाले फिल्म का पूरा साथ दिया। वही गॉडसे जो आरएसएस की खुद अपने बयान में कोर्ट में दिया कि मैं आरएसएस का था और उसके बाद मैं हिंदू महासभा में मैं प्रवेश किया और वीडी सावरकर, हेगडेवार हमारे आइकॉन थे। ये मेरे पास एक बुकलेट है, आप लोग देखेंगे उसको किसी वक्त। 1942 में 1942 में एक मैगजीन था जो गॉडसे उसका एडिटर था, उसमें उन्होंने कार्टून छापा, गांधी जी को रावण बनाया, 10 सर बनाए, गांधी, नेहरू, पटेल, जितने भी, अब्दुल कलाम आजाद, जितने भी हमारे उस समय के राजनेता थे, उन सबको रावण की सिर बनाकर उन्होंने इस कार्टून में दिखाया कि सावरकर और हेगडेवार तीर चलाकर उनको मारने का काम कर रहे हैं। और आज वो गॉडसे, उसका पिस्तौल ब्रिटिश के खिलाफ नहीं, उसका पिस्तौल गांधी के खिलाफ था। चलाया गॉडसे ने, लेकिन चलाने वाले का जो विचारधारा था वो आरएसएस का था। हिंदुत्व के नाम पर जो आज इकट्ठे हो रहे हमारे देश में, जो राज चला रहे हमारे देश में, जिसके कारण कितनी शर्म की बात है कि उसी भोपाल की हिंदू महासभा की उस दफ्तर की कैंपस में गॉडसे की मूर्ति आज भी लगी हुई है और रोज गॉडसे की वहां पूजा किया जाता है। तब शिवराज चौहान और गृहमंत्री जी का कुछ कहना नहीं है। ये हालात हैं हमारे आज। मेरे प्रिय साथियों, हमारी कथा আছে कि আমরা বিজেপি বা আরএসএস কে ভোট দিয়ে আমরা আক্রমণ করি। আমরা দেখি আমাদের যখন অ্যানালিসিস হয়, এখানে বিজেপি কত ভোট পেয়েছে, ওইখানে বিজেপি কত ভোট পেয়েছে, এখন দিল্লিতে বিজেপি হারে গেছে, ভালো কথা। নির্বাচন নিশ্চয়ই একটা খুব জরুরি ইম্পর্টেন্ট কথা, কিন্তু ভোট দিয়ে আমরা আরএসএস এর যা কাজ আছে, आरएसएस যা আমাদের পুরো দেশে মানুষের उसकी दिमाग को, उनकी दिल को जिस रूप में रोज जहर फैलाकर सत्ता को इस्तेमाल करके जो आज देश भर को उस हिंदुत्ववादी रास्ता को ले जाने का प्रयास कर रहे हैं, আমি জানি না আমরা সেটা ঠিক মতন বুঝছি কিনা। আমি বলতে পারি, কেন আমি দেখেছি। গত সপ্তাহে আমি ছত্তিশগড়ে গিয়েছিলাম। ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার আছে। ছত্তিশগড় আপনারা জানেন 30% আদিবাসী আছে। সেই একেবারে গরিব আদিবাসী এলাকায় গিয়ে আমি দেখলাম, নিজের চোখে দেখলাম, কথা করলাম कि খ্রিস্টান কমিউনিটির উপর কিভাবে হামলা করে। এই কলকাতায়
পার্কস্ট্রি পুরো জায়গায় ক্রিসমাসের জন্য এখনো সরস্বতী পূজার আলো তো আছে, কিন্তু অনেক জায়গায় এখনো ক্রিসমাস লাইটস আছে। কিন্তু সেই ক্রিসমাস 25 ডিসেম্বর সেই আদিবাসী এলাকায় কোন চার্চের ম্যাস হতে পারেনি, কোন ম্যাস প্রেয়ার হতে পারেনি। কেন? আরএসএস সংগঠিত ভাবে সেই আদিবাসীদের খ্রিস্টান নাম করে যারা আদিবাসীদের মধ্যে বিজেপির লিডার, আরএসএস এর লিডার আছে, ওদের গোটা বাহিনীকে তৈরি করে ওরা গ্রামে গ্রামে একটা দিনে 16 চার্চকে ধ্বংস করেছে। এটা কি করে হয়? সবচেয়ে গরিব আদিবাসীদের উপর এইভাবে হামলা করেছে। সেখানে কংগ্রেসের সরকার, সেই সময় কিন্তু ওরা হস্তক্ষেপ করেনি। আমরা দিয়েছি, আমরা মুখ্যমন্ত্রীকে মেমোরান্ডাম দিয়ে বলেছি এটা তো আপনাদের সরকার, এখানে ভারত জড়ো হচ্ছে, আমরা তো চাই। কিন্তু আপনাদের প্রদেশে যখন এইভাবে হামলা হচ্ছে, আমরা গিয়েছি, সিপিএম গেছে, লাল ঝান্ডা গেছে, আর কোন দল, আর দলের কথা ছেড়ে দিন, ওইখানকার একজন মন্ত্রীও সেখানে যায়নি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এটা কি পলিটিক্স? যদি আজকাল আমরা পলিটিক্স শুধু ভোটের চোখে দেখব, তখন যা হচ্ছে আমাদের দেশে, যা গডসের পুজো হচ্ছে, আপনারা ভাবতে পারেন একটা এমপি, ভোপালের এমপি নিজেকে সাধবী বলে, সেই ভোপালের এমপি গডসের পুজো করছে, বলছে গডসে দেশ ভাবতে আছে, আর সেটা হয়ে যাচ্ছে। আপত্তি কোথায়? রোষ কোথায়? বিরোধিতা কোথায়? আজকে আরএসএস যা করছে আমাদের পুরো দেশে, সেটা सत्ता सरकार की ताकत को लेकर, मोदी सरकार और अमित शाह की ताकत को लेकर मैं आपको बता रही हूं, जब ये डबल इंजन की बात करते हैं, उनका डबल इंजन का ड्राइवर ये आरएसएस है। बीजेपी आरएसएस ये है उनका डबल इंजन का सरकार, और ये डबल इंजन की सरकार हमारे देश की संविधान की जो पटरी है, जिस गाड़ी, मैं जानती हूं ये संविधान एकदम परफेक्ट संविधान है, हम नहीं कहते हैं, हम कहते हैं डायरेक्टिव प्रिंसिपल्स ऑफ कॉन्स्टिट्यूशन। उसको आप मेन संविधान में क्यों नहीं ला रहे हैं? राइट टू वर्क, राइट टू फूड, राइट टू हेल्थ, राइट टू इक्वालिटी, যা ডাইরেক্টিভ প্রিন্সিপাল আমাদের সংবিধানে আছে, সেটা মেন সংবিধানে কেন নেই? এটা আমাদের প্রশ্ন। কিন্তু আজকে সংবিধানের উপর যেভাবে হামলা হচ্ছে, আমার প্রিয় বন্ধুগণ, আপনারা বোধহয় দেখেছেন কি আজ সকালে একটা রিপোর্ট এসছে, একজন এক্স সুপ্রিম কোর্ট জাজ, उनका नाम होच्छे रोहिंटन नारिमान, वो क्या बोले हैं? वो बोले हैं और स्पष्ट रूप में बोले हैं, लॉ मिनिस्टर का नाम लेकर बोले हैं कि ये किरण रिजिजू जो देश की लॉ मिनिस्टर है, जिन्होंने सुप्रीम कोर्ट की जजेस की सवाल पर जो बहस चल रही है कि जज की सिफारिश दे रहे हैं, और सुप्रीम कोर्ट की जो सिफारिश है वहां ये सरकार मानने के लिए तैयार नहीं। क्यों नहीं मान रहे हैं? बार बार सिफारिश दे रहे हैं, लेकिन उनको मान नहीं रहे हैं। और किरण रिजिजू जो लॉ मिनिस्टर है, उसने धमकी दी कि हम देखेंगे तुम्हें,
और आज एक सुप्रीम कोर्ट जज रोहिंटन नरीमान ने कहा सावधान हो जाओ, ये देश की संविधान है, तुम्हारी कॉन्स्टिट्यूशनल पोजीशन है, क्रिटिसाइज करो, लेकिन तुम लॉ मिनिस्टर हो, कॉन्स्टिट्यूशनल पोजीशन तुम्हारी है। इस तरह तुम्हारा बयान संविधान और कानून के खिलाफ है। ये हुआ है बेसिक स्ट्रक्चर ऑफ कॉन्स्टिट्यूशन। आज के 26 জানুয়ারিতে রাজপথে অনেক কিছু হয়েছে, অনেক ভালো প্যারেড হয়েছে, আমরা দেখলাম অনেক ভালো ওরা করছে, প্রত্যেক প্রদেশে এসছে, কিন্তু परेड से क्या होगा भैया? जब संविधान को तुम मानोगे नहीं, संविधान का जो बेसिक स्ट्रक्चर है डेमोक्रेसी, सेक्युलरिज्म, और सेक्युलरिज्म के ऊपर डेमोक्रेसी के ऊपर आज दोनों तरफ का हमला है। मैं कहती हूं आपको मेरे प्रिय साथियों, आप सोचो डॉक्टर अंबेडकर ने जो संविधान को पेश करने वक्त जो उन्होंने कहा कि संविधान को आप अलग अलग कंपार्टमेंट में बांट कर नहीं देख सकते हो। যারা সংবিধানে যারা বোঝে আমাদের দেশের সংবিধান আর না যদি বোঝে ওরা জানে কি সংবিধানকে আলাদা পাঠ করে করে দেখা যায় না। যদি সেকুলারিজমের উপর হামলা আছে তখন गणतंत्र बचते पारे ना, जनवाद नहीं बच सकती है। अगर जनवाद के ऊपर हमला है तो सेकुलरिज्म नहीं बच सकती। ये है बेसिक स्ट्रक्चर। केंद्रीकरण के नाम पर, अरे हम सब जानते हैं भारत एक देश है, लेकिन एक देश में विभिन्न संस्कृतियां हैं, प्लूरलिज्म है। इनका मतलब एक देश, एक संस्कृति, एक नेता, एक भाषा। कौन मानेगा इसको? तुम्हारा आरएसएस का हो सकता है, ये भारत है, ये हिंदुस्तान है। हमारे संघर्षों के कारण हमारे देश में फेडरल स्ट्रक्चर है, हमारे देश की हर भाषा को एक स्थान, बराबर का स्थान दिया गया है। और लेकिन तुम सबके ऊपर बुलडोजर चलाकर तुम ठोकना चाहते हो। সেই জন্য আমি আজকে এই কথা বলতে চাই যে আজকে যখন আমরা পলিটিক্সে বোঝার চেষ্টা করি, আমাদের দেখতে হবে আমরা বামপন্থী, আমাদের বিচার আর আজকে যা হচ্ছে সেটা আমরা কিভাবে তার পরিবর্তন করতে পারি, সেটা আজকে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, আমার মনে হয় এটা আমাদের জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন? আমরা জানি সবার সাথে আমরা হাত মিলিয়ে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে যারা লড়াই করার ইচ্ছুক আছে, যারা করছে, আমরা হাত মিলিয়ে করব। কিন্তু আমরা জানি যারা সফট হিন্দুত্ব করে, মঞ্চে গিয়ে শ্লোকা, মঞ্চে গিয়ে পুজো, पूजो पाठ, ये सब क्या है? क्या नाटक है? अरे राजनीति और धर्म, सेक्युलरिज्म का मतलब है जो देश का संविधान है उसका अर्थ है पॉलिटिक्स और रिलीजन को अलग रखो। हम पूजा करना चाहते हैं, मस्जिद में जाना चाहते हैं, गिरजाघर में जाते हैं, हम गुरुद्वारा में जाते हैं, हम बुद्धिज्म को मानते हैं या नहीं मानते हैं, हम आस्तिक है या नास्तिक है, ये मेरी व्यक्तिगत बात है, এটা আমার নিজের কথা। কিন্তু যদি আমার পলিটিক্স এইভাবে তৈরি হয় कि আমি বিজেপি আরএসএস এর বিরোধী করতে গিয়ে ফটোগ্রাফারকে সাথে নিয়ে
মন্দিরে গিয়ে পুজো করে নেক্সট ডে খবরের কাগজে আসবে কে দেখো এই নেতা পুজো করতে গিয়েছে। তার মানেটা কি? তার মানেটা কি? তার অর্থটা কি? তার মানে আমরা নিজে ওদের মাঠে ঘুরছি। যারা বলছে এখানে খেলা হবে খেলা হবে, अरे तुम्हें की खेला করছো? तो धर्म एक निजी सवाल, मेरा व्यक्तिगत अधिकार है। मेरे देश की संविधान ने दिया है संघर्षों के आधार पर। हम इसलिए पाकिस्तान नहीं बने क्योंकि हमारे देश की संविधान में सबका बराबर का अधिकार है। और आज इस अधिकार को खत्म करने के लिए रोज बयान आ रहे हैं, रोज बयान आ रहे हैं। इसलिए मेरे प्रिय साथियों, 30 जनवरी जब 75वां साल शुरू होता है, गांधी जी की स्मृति में ये लोग तो गांधी जी का, देखिए गांधी जी और लेफ्ट का मतभेद भी रहा, डिफरेंसेस भी रहे, ये तो इतिहास की बात है। लेकिन हमने हमेशा स्वीकार किया कि गांधी जी की संघर्ष का मुख्य धारा में सबसे मुख्य भूमिका रही। तो इसलिए जब 30 जनवरी के दिन हम लोग गांधी जी को याद करेंगे, उसके साथ साथ ये शपथ भी लो मेरे प्रिय साथियों कि संविधान, बेसिक स्ट्रक्चर आर्ग्यूमेंट, जनवाद और सेक्युलरिज्म, उसका झंडा फहराकर हमें गर्व है पूरे देश भर में। ये लेफ्ट है, ये लाल झंडा है जो कभी इस पर समझौता नहीं करेगी। हमें ये गर्व है इस बात की, हमें गर्व है इस बात की कि ये हमारे कार्यकर्ता है, हमारे साथी है, कहीं भी हो। लेकिन आरएसएस की ये गंदा खेल को, जो विभाजन करने वाली खेल है, उसको रोकने के लिए ये लाल झंडा है। और इसलिए 15 जनवरी को मोहन भागवत ने जब बयान दिया पंचन्य और ऑर्गेनाइजर को, उन्होंने कहा मुसलमान को अगर इस देश में रहना है तो हिंदुत्व की जो प्रमुख बातें हैं स्वीकार करके रहना है। और साथ साथ जो कलवरकर ने कहा उनकी किताबों में एक बार फिर उन्होंने कहा कि कम्युनिस्टों को भी मानना पड़ेगा। कौन है वो? भागवत जी, आप ठीक हैं, आप आरएसएस की चीफ है, कम्युनिस्टों को राष्ट्रभक्ति को पढ़ाने मत आओ, कम्युनिस्टों को मत सिखाओ ये देश कैसे आगे बढ़ेगा। कम्युनिस्टों को ये मत दबाओ, ये धमकी मत दो। भागवत जी, ये कम्युनिस्ट है, हम आपकी धमकी का उसकी विपरीत में हम और मजबूत होकर खड़े होकर आपकी साजिश, जो हिंदुस्तान को बांटने की साजिश है, माइनॉरिटीज को टारगेट करने की साजिश है, जो आप फेल हो गए 1947 में, आज आप लागू करना चाहते हैं। आपकी मनोवादी समझ कम्युनिस्ट है, हम कभी इसको नहीं होने। मैंने आपको कहा कि जो इनके साथ लड़ने के तैयार हैं, हम भी तैयार हैं। लेकिन बंगाल की क्या हालत है? यहाँ आपके एक मुख्यमंत्री जी हैं, एक टीएमसी हैं, वो कहते हैं आरएसएस
खराब नहीं है, आरएसएस इतना खराब नहीं है, बीजेपी खराब है, आरएसएस खराब नहीं है। अरे ममता जी, आप क्या बोल रहे हैं? पूरे देश भर में आरएसएस की लीडरशिप में बीजेपी पॉलिटिक्स चला रही, पूरे देश भर में सभी स्तरों पर आज आरएसएस के लोगों को भर्ती किया जा रहा है। पहली बार मोहन भागवत खुद बोलते हैं कि इस बार अंतर है कि आरएसएस के लोग पावरफुल पोजीशन में आ गए हैं, और ममता जी कहती है कि आरएसएस खराब नहीं है, बीजेपी खराब है। मैं स्पष्ट शब्दों में आज कहना चाहती हूं, इस प्रकार की भाषा, इस प्रकार की नीति যা ম্যাডাম মমতা ব্যানার্জি এখানে চালাচ্ছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই এটা আরএসএস কে মজবুত করার এই পলিটিক্স আছে। আর এই পলিটিক্স ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আজকে যদি আরএসএস এখানে ঢুকেছে, আজকে যদি আরএসএস এর সাহস হয়েছে এখানে রামনবমীতে বড় বড় তলোয়ার নিয়ে এখানে দাঙ্গা করার চেষ্টা করছে, ওইটা সব দায়িত্ব আমরা দিই এই তৃণমূল সরকার আর এই তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী। কেন ওনার বিচার আছে যা आरएसएस के लीपापोती समझते हैं ना, जब दीवार को व्हाइट वॉश करते हो तो जो दाग है वो कच्चा चूल्हा से जब लीपापोती करते हो वो छिप तो जाएगा लेकिन मिटेगा नहीं। तो यही है, वो लीपापोती कर रहे हैं, मिटाने का काम जो पॉलिटिक्स कर सकती है वो करने के लिए तैयार नहीं है। ये है पश्चिम बंगाल की हकीकत, ये है पश्चिम बंगाल की हकीकत। अगर बीजेपी यहां, अगर आरएसएस यहां अपने लिए जगह और स्थान बनाने का प्रयास कर रही हैं और आगे बढ़ रहे हैं, उसकी पूरी दायित्व है ममता बनर्जी और उनकी पार्टी। किस आधार पर यहां सरकार चल रही है, क्या है ये? हम लोग सब टीचर्स, प्रोफेसर्स, प्रोफेशनल, स्टूडेंट, यूथ, न्यू एजुकेशन पॉलिसी के खिलाफ हम लोग लड़ाई लड़ रहे हैं, हर कैंपस में लड़ाई लड़ रहे हैं। प्रत्येक कैंपस से आज के न्यू एजुकेशन पॉलिसी हमारे लड़ाई, নিউ এডুকেশন পলিসি সিলেবাস পাল্টাচ্ছে, এই নিউ এডুকেশন পলিসি ইতিহাসকে তোড়মোড় করছে, এই নিউ এডুকেশন পলিসি কমার্শিয়ালাইজেশন করছে, প্রফিট মেকিং এডুকেশনকে করছে। রাইট টু এডুকেশন যা আমাদের একটা বুনিয়াদী অধিকার আছে সেটা শেষ করছে। আর মমতাজি নিউ এডুকেশন পলিসির বিরুদ্ধে যখন বামরা রাস্তায় নেবে প্রত্যেক ক্যাম্পাস, কলেজ, স্কুলে বাঁচাবার চেষ্টা করছে, वहां भैया बंगाल की पूरी एजुकेशन पॉलिसी, पूरी एजुकेशन सिस्टम जेल में बैठा है। क्या है? ये सारे टीचर्स जो सड़कों पर हैं, जो अपनी पढ़ाई, कुर्बानी, स्टडी, एक माता पिता कितनी कुर्बानी देकर अपने बच्चों को पढ़ाते हैं, लेकिन आज ज्ञान नहीं, बुद्धि नहीं, मेधा नहीं, आज सिर्फ घूस चलेगा। ये है बंगाल। क्या है एजुकेशन पॉलिसी? आप बीजेपी आरएसएस की न्यू एजुकेशन पॉलिसी के खिलाफ ये टीएमसी सरकार कभी लड़ नहीं सकती है, क्योंकि खुद उन्होंने बंगाल जो एक नंबर का प्रदेश था एक समय, आज बंगाल को ये हालात बना लिए हैं कि जितने भी एजुकेशन अथॉरिटीज है भ्रष्टाचार के आधार पर, लूट के आधार पर
भ्रष्टाचार और दुर्नीति के आधार पर वो सब जेल में बंद है। तो अगर यहाँ डिग्री लेना है भैया तो जेल में जाकर लाइन लगाओ तब डिग्री लो। ये है बंगाल की एजुकेशन सिस्टम, ममता जी की सौजन्य। কি লড়তে পারে কোন নীতি আপনি দেখুন। এখন বাজেট আসবে, এই বাজেটে আমরা দাঁড়িয়ে লেফট দাঁড়িয়ে আমরা বলছি হ্যালো। কোভিডের একটা শিক্ষা ছিল কি 100 দিনের কাজ শোনো, আমাদের শহরে বাড়াতে শুনতে হবে। পাচ্ছ? আমরা বলেছি 100 দিনের কাজ অন্তত 200 দিন হওয়ার দরকার। কেন কোনো কাজ নেই, বেরোজগারি এত বেড়েছে। সবাই জানে কি মনরেগা হচ্ছে একটা লাইফ লাইন গ্রামের গরিবের জন্য। আমরা লাল ঝান্ডা আমাদের এমপি যারা আছে পার্লামেন্টে আমরা এই কথাটা তুলবো পার্লামেন্টের মধ্যে, আর আমাদের রাস্তায় নেমে আমরা এই ডিমান্ড করছি कि कम से कम এই বাজেটের মধ্যে 2 লক্ষ কোটি টাকা হ্যাঁ ঠিক আছে, मनरेगा জন্য দিতে হবে। হ্যাঁ ভালো হয়েছে, लेकिन ভালো হয়েছে। टीएमसी क्या बोलेगी तब भैया? जब हम मनरेगा की बात करेंगे तो टीएमसी मुंह छिपाकर बैठना पड़ेगा, क्योंकि मनरेगा का पूरा पैसा हजम, मनरेगा खत्म। ये है बंगाल की। हमारी महिलाएं हमें बोलते हैं हम जाते काम के लिए पहले तो हमारा कार्ड ही ले लेते हैं, जॉब कार्ड ले लेते हैं और फिर कहते हैं काम तुम करो लेकिन पैसा का कमीशन हमें दो। और ऐसे भी हुआ है कि न काम हुआ न कुछ बना, लेकिन टीएमसी के प्रधान लिख के दे दिया और अपना जेब को भर लिया। ये भी हुआ है। तो मनरेगा कोई भी नीति अगर आप ले, कोनो नीति যা আমরা সেন্টারে তুলবো আর তুলছি, সেই নীতির বিকল্পে টিএমসি আরো খারাপ এখানে কাজ করছে। ওদের এমপি ওখানে গিয়ে ভালো ভালো বক্তা হতে পারে, কিন্তু ওদের নিজের দেশে যা কাজ আছে সেই কাজে কোনো বিকল্প নেই। আর সেই জন্য আমরা বলি আজকে পুরো দেশে অর্থনৈতিক সংকট, আজকে পুরো দেশে যুব যুবতীরা, শ্রমিকরা, কৃষকরা একটা সংকটে জড়িয়ে আছে। অক্সফামের রিপোর্ট হয়েছে কি গত 2 বছরে আমাদের দেশে অসমানতা এত বেড়ে গেছে, 8% লোকের কাছে আমাদের দেশে 40% ওয়েলথ আছে। ভাবতে পারেন? Can you imagine it? 1%, 8% আমাদের দেশের লোকের কাছে 40% আমাদের দেশের ধন আছে। ये कैपिटलिज्म है, ये पूंजीवाद है, ये पूंजीवाद का करूर शोषण का हकीकत है कि एक अडानी एक दिन में 1216 करोड़ रुपया मुनाफा कमाता है और एक गांव की गरीब औरत 250 रुपया उसका न्यूनतम वेतन है। ये है हिंदुस्तान, ये है पूंजीवाद। पूंजीवाद के खिलाफ हमारी लाल झंडे की लड़ाई है और पूंजीवाद का जन्म असमानता के खिलाफ, शोषण के खिलाफ हमारा लड़ाई है। आज मजदूर काम करता है, उसका वेतन नहीं बढ़ता है, सब कॉन्ट्रैक्ट वर्कर हो गए। सब कॉन्ट्रैक्ट, रेलवे का 3 लाख नौकरी जो आपके बच्चों को मिल सकता है, सब कॉन्ट्रैक्ट में हो गया। जो दलित है, जो आदिवासी है, जो रिजर्व सीट है, वो सब खत्म। 3 लाख जॉब में कोई रिजर्वेशन नहीं, कोई दलित को नहीं, कोई आदिवासी को नहीं। कॉन्ट्रैक्ट में काम करो वरना घर जाओ। তার বিরুদ্ধে লড়াইটা সেটা হচ্ছে আমাদের বিকল্পের নীতি। আর টিএমসি সে বিকল্পে নয়, সে বিজেপিকে আরো মজবুত করছে দুর্নীতির পক্ষে, ভায়োলেন্সের পক্ষে। এখানে এসে পরশুদিন আমি জেনেছি শ্যামপুরের ঘটনা। ভাবতে পারি না
একটা 10th ক্লাসের মেয়ে টিউশন করে সাইকেল দিয়ে বাড়ি ফিরছে, এটা যে কোনো বাড়ির মেয়ে হতে পারে। আমাদের তো আজকাল সবাই মেয়ে, কেন স্কুলে পড়ায় হচ্ছে না, টিচাররা কিছু পাচ্ছে না। আমাদের মেয়েরা টিউশন করে বাড়ি ফিরছে রাত্রিরে, আর সেখানে গুন্ডারা এসে ওর বাড়ির পাশে ওকে সেক্সুয়ালি হ্যারাস করার চেষ্টা করছে, ওর বাবা এগিয়ে এসছে। এক সময় ছিল আমাদের এই ওয়েস্ট বেঙ্গল, আমার মনে আছে, আমরা তো ইয়াং ছিলাম এই শহরে কলকাতায়, আমাদের মনে আছে যে কোনো মেয়ে যদি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতো মানুষ এসে বাঁচিয়ে দিত। কিন্তু আজকাল এত গুন্ডা রাজে, প্রত্যেকেই টিএমসি গুন্ডা রাজ যা তৈরি করেছে, প্রথম মেরেছে বামপন্থীদের, আর আমরা সেই সময় বলেছিলাম বামপন্থীদের তোমরা মারছো, কিন্তু গুন্ডা বাহিনী যা তৈরি করেছো ও কাউকে ছাড়বে না। আর সেটা হচ্ছে শ্যামপুরের ঘটনা। একটা মেয়ের বাবা বাঁচাতে গিয়েও মারা গেছে, ওকে মেরেছে, মারা গেছে না, ওকে মেরেছে, হত্যা করেছে। কি হচ্ছে, কি করে হয়? আর একটা ঘটনা নয়, এই বারবার হচ্ছে এই ঘটনা। আর মমতা ব্যানার্জি গণতান্ত্রিক অধিকারের উপর, জন্মাদি অধিকারের উপর যেভাবে হামলা করছে গুন্ডা বাহিনীকে বাঁচাবার জন্য, এটা প্রত্যেক ওয়েস্ট বেঙ্গলের মেয়ে জানে। যেভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল অ্যাসল্ট, অত্যাচার বাড়ছে, আর যেখানে যেখানে ওরা যাচ্ছে থানায় কমপ্লেন করার জন্য, তখনই টিএমসি লোক বলছে গিয়ে মেয়ের সাথে নয়, अपराधीদের সাথে हाथ मिलाচ্ছে। यही तो बीजेपी कर रही है दूसरे प्रदेश में। आज हमारे देश की हर दिन में 86 रेप्स होता है एवरेज। ये हालात तो इकोनॉमी में, सोशल में, महिलाओं की बात, रिजर्वेशन की बात, ये सारे मुद्दे अगर हम देखते हैं तो निश्चित रूप पर मेरे प्रिय साथियों, ये निष्कर्ष पर हम लोग पहुंचते हैं कि आज अगर इस अंधेरा को अगर हमें झांकना है, अगर हटाना है, तो एक ही रास्ता है, संगठन, संघर्ष। और इस पूंजीवादी नीतियों के खिलाफ जब हमारा संघर्ष तेज होगा, सांप्रदायिकता के खिलाफ ये संघर्ष तेज होगा, इस लाल झंडा की जो विचारधारा है, मजबूती के साथ जनता के साथ रिश्ते मजबूत होंगे, तो निश्चित रूप पर हम लोग इस देश को बचाने में सफल होंगे। मैं जानती हूँ बंगाल के हमारे साथियों ने बहुत कुछ झेला, लेकिन जो आपकी दृढ़ता रही, जो आपका कमिटमेंट रहा, जो आपकी हिम्मत रही, वहाँ ये लाल झंडा जिंदा है। ये भागवत कुछ भी बोले, हमारे यहाँ की दीदी कुछ भी बोले, ये लाल झंडा मजबूत है बंगाल की इस धरती पर, और उसी को लेकर हम बंगाल बचाएंगे, देश बचाएंगे। और जो माइनॉरिटीज के ऊपर, गरीबों के ऊपर जो हमला हो रहा है, एक साथ मिलकर, संगठित होकर हम मुकाबला करेंगे। मैं एक बार फिर आप सबको धन्यवाद और शुक्रिया और बधाई देना चाहती हूँ, आपने मुझे ये मौका दिया है। बहुत बहुत धन्यवाद। इनकलाब जिंदाबाद, हमारी एकता जिंदाबाद। আমরা আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভবানীপুর এরিয়া কমিটির পক্ষ থেকে এবং আজকে সবাই যারা উপস্থিত আছেন সকলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী, আমাদের পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড বৃন্দা কারাতকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সামনে এসে এই সুন্দর পরিস্থিতি, আজকের পরিস্থিতি যেভাবে ব্যাখ্যা করলেন।